বিসমিল্লাহির রহমানির রহিম। নাম দিচ্ছি, ওই জায়গায় যাচ্ছি আর কি। এই যে সেটা হলো যে প্রশ্ন ছিল যে সাংবাদিকরা অনেক তথ্য হাজির করে আমাদের সামনে, তাই না? তা এখন ডু দে ফলো এনি রিসার্চ মডেল, এটা ছিল একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা তিনটা পার্ট আর কি। একটা পার্ট হলো সাংবাদিকরা যে কী বলে একদিনের মধ্যে 1 ঘন্টার মধ্যে অনেক সময় কিন্তু তারা আমাদেরকে তথ্য হাজির করে। আপনারা কেউ পড়ছেন কি না লাইফে? আমি 2 বার পড়ছি সাংবাদিকদের সামনে, এবং ঘটনাক্রমে কোনো যে আমাকে সিলেক্ট করছে বা আমাকে আগে থেকে জানতো সেটা না, পথচারী হিসেবে, পাসারবাই তো বলে বোধ হয় না, পথচারী হিসেবে 2 বার পড়েছি। সেটা হলো ওই যে এইভাবে বলে না যে তখন বোধহয় হরতাল চলতেছিল, যে হরতাল সম্পর্কে আপনার মতামত কী, এবার এরকম 2 বার 2টা ইস্যুতে পড়ছি, সেই 2টি মহাখালীর মোড়ে নিপসাম থেকে বের হওয়ার পরে। তো এটা হলো যে ইনস্ট্যান্ট ওপিনিয়ন যেটা নেওয়া হয় আর কি, কেমন? তা এই ইনস্ট্যান্ট ওপিনিয়ন নেওয়া হয় এখানে 3টা জিনিস। একটা হচ্ছে যে আরেকটা সাংবাদিকরা যে তথ্য হাজির করে, একটা হলো রিসার্চ মডেলটা কি, আর একটা হলো ডেটা কালেকশন প্রসিডিউরটা কি, কোন প্রসিডিউরে তারা ডেটা কালেকশন করে, কেমন? আর একটা হলো স্যাম্পল সাইজ কীভাবে ডিটারমিন করে, বা স্যাম্পল সাইজটা কি। 3টা, এই একটা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন নিহিত আছে। তা আমরা 3 নম্বরটাতে আগে শুরু করি যে এখানে ডেটা কালেকশন প্রসিডিউর যেটা, এটা রিসার্চের আমাদের অ্যাপ্লাইড রিসার্চে অ্যাপ্রুভড, এবং সাংবাদিকরা যেটা রিসার্চ মেথোডোলজি মেনে তারা যেটা করে সেটা আমাদের সাথে মিলবে, কারণ ওটা সোশ্যাল সায়েন্সের পার্ট। আমরাও কিন্তু হেলথ কিন্তু সোশ্যাল সায়েন্সের একটা পার্ট, অ্যাপ্লাইড রিসার্চ ইন হেলথ এটা সোশ্যাল সায়েন্সের একটা পার্ট। তো সুতরাং তারা যে পদ্ধতিতে ডেটা কালেকশন করে এটাকে বলা হয় কনভেনিয়েন্ট মেথড অফ ডেটা কালেকশন। কনভেনিয়েন্ট, নন প্রবাবিলিটি। নন প্রবাবিলিটি যে কয়েকটা মডেল আছে তার মধ্যে একটা হচ্ছে কনভেনিয়েন্ট। সেই কনভেনিয়েন্ট হলো আপনার যেটা সুবিধা। এখানে দেখছেন একজন ফিমেল, সম্ভবত সে তার সময়টা সে এক্সট্রা টাইম দিতে চাচ্ছে না, সম্ভবত সে তার বাসায় কিচেনই ছিল, হয়তো বা কিচেন থেকে মাথা বের করে দেখছে রাস্তা দিয়ে একজন লোক সকালে মর্নিং ওয়াক করতেছে ডগ নিয়ে, তাকে সে হয়তো জিজ্ঞেস করতেছে, হে ডু বিলিভ ইন ডেথ পেনাল্টি। সে হয়তো ডেথ পেনাল্টি কারা চায় কারা চায় না, কত % লোক ডেথ পেনাল্টি পছন্দ করে, কত % ডেথ পেনাল্টি পছন্দ করে না, এই সম্পর্কে সে একটা ইনস্ট্যান্ট ওপিনিয়ন চাচ্ছে। তো এটা হলো কনভেনিয়েন্ট, যে তার সামনে যাকে পায় সে ডেটা কালেকশন তথ্য নিবে। এই ক্ষেত্রে এমনও হতে পারে যে সে এক্সট্রা টাইম দিতে চাচ্ছে না, সে তার ওয়ার্কিং সিচুয়েশনে থেকেই সে তার ডেটাটা কালেকশন করতেছে। এখন এখানে আমাদের ছাত্ররা যে ভুলটা করে, বিশেষ করে স্টুডেন্টরা থিসিস রাইটিংয়ের সময়, এখানে আমাদের তো 3টা স্টোর আছে থিসিসের, মূলত ডাক্তারদের। একটা হচ্ছে বিসিপিএসের লাইব্রেরি, একটা হচ্ছে বিএসএমএমও লাইব্রেরি, আর একটা হচ্ছে নিপসামের লাইব্রেরি। এই 3টা লাইব্রেরি তো আমাদের থিসিসের ডিপো। এই 3টা লাইব্রেরিতে গেলেই আপনারা রিসার্চ যে মেথোডোলজিতে গেলে যে রিসার্চ ডিজাইন পাবেন, সেখানে মোর দ্যান 50% কিন্তু ভুল আছে, ভুল। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, এবং এই প্রকাশ্য হাউজে বলছি, এবং সব সেশনে আমি বলি ভুল আছে কি, সেখানে বেশিরভাগ জায়গায় কিন্তু পারপাসিভ লেখা থাকে। তো বিকজ দি concept is not crystal clear within in the brain of the student, even in the brain of the supervisor, যে what is convenient sampling and what is purposive sampling, কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে কনভেনিয়েন্ট স্যাম্পলিং হবে, কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে পারপাসিভ স্যাম্পলিং হবে। কনভেনিয়েন্ট স্যাম্পলিং হতে হলে 3টা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে আপনার মাথায়। একটা হচ্ছে মানে আপনার সহজে পাওয়া যায়, কম খরচ হয়, কম সময় লাগে, লেস টাইম, লেস রিসোর্স, এবং ইজি অ্যাক্সেসিবিলিটি। সহজে আপনি ঢুকতে পারেন, সহজে আপনি পাওয়া যায়। আমরা উদাহরণ দিলে অনেক দিতে পারবো, সময় নষ্ট হবে, কারণ এটা আমাদের মূল আলোচ্য বিষয় নয় আজকে, কেমন? একটা এখন তাইলে আপনাদের প্রশ্ন থাকতে পারে, স্যার ছাত্ররা তো এটা তো পারপাসিভ। আমি যেমন মনে করেন আমি এখন করব কি বলে, প্রাইমারি স্কুল স্টুডেন্ট, এলিমেন্টারি স্কুল স্টুডেন্টদের ওরাল হাইজিন প্র্যাকটিস নিয়ে একটা স্টাডি করব ঢাকা সিটিতে। তা আমি কনভেনিয়েন্ট কী হবে, আমার সবচেয়ে কাছাকাছি আছে কল্যাণপুর প্রাইমারি স্কুল, এই 11 নম্বর দিয়ে ঢুকলেই বোধহয় কল্যাণপুর প্রাইমারি স্কুল। তা আমি যদি এখানে যাই তাহলে আমি এখান থেকে ইজিলি ডেটা কালেকশন করতে পারি, আমার কোনো এক্সট্রা টাইম লাগবে না, ডেটা কালেক্টর লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিছু লাগবে না। আমি যদি ইংলিশ মিডিয়াম স্কুল যদি মেনশন করা থাকে তাহলে বাসা বা ওরকম যদি বাসা ফসল ইংলিশ মিডিয়াম না সম্ভবত, তাহলে আমি হয়তো বাসা ফসলে যাবো বা অন্য কোনো কাছাকাছি যেটা আছে সেটাতে যাব। কারণ কি, যেখানে আমি কাছাকাছি সহজে যেতে পারবো, খরচ কম লাগবে, সময় কম লাগবে, টাইম
মানি, অ্যাক্সেসিবিলিটি, তিনটা। এখন আমার ছাত্র বলে স্যার এটা তো পারপাসই স্যাম্পলিং হবে। আমি বললাম কেন? কি এইটি তো আমার মাথার মধ্যে পারপাস যে আমি কিভাবে সহজে পাইতে পারি। তাহলে আমার মাথার মধ্যে এটা পারপাস হলো না? তা আমি বলি হ্যাঁ এটা অবশ্যই পারপাস হলো। তুমি কি ওই হানিফ সংকেতের আগে আরেকজন জনপ্রিয় ছিল কি না? হ্যাঁ না না ফজলে লোহানির অনুষ্ঠান দেখো এই শুরুতে একটা ওই বেটে লোক এসে বলতো কোন নানা নানা না, কোন নানি নানি না, বলে ইনানি বেশ এরকম বলতো, কোন সরকার না, আবদুল্লাহ সরকার না, এরকম বলতো। তো এই রিসার্চের ক্ষেত্রে এটা জোকস করে বলা যায় তোমার মনে রাখার জন্য, মানে ছাত্রদেরকে আপনাদেরকে বলতেছি না, তোমাদের মনে রাখার জন্য যে এই পারপাস না, সব কাজেতে আমরা পারপাস নিয়ে করি। কিন্তু ওই যে সেদিন বললাম এই দুইটা স্যাম্পলিং মডেল, এইটাও র্যান্ডমলি করা হয়, পরের ধাপেও র্যান্ডমলি, ভুলে গেছেন কিনা ফেস দেখে মনে হচ্ছে, দুই একজন দেখি ব্রাইট ফেস, যে 500 থেকে 100 নিলেন র্যান্ডম করে, এটা র্যান্ডম স্যাম্পলিং। আবার 100 থেকে যখন দুইটা ভাগ করলেন 50-50 করে র্যান্ডম করে তাদেরকে অ্যাসাইনমেন্ট দিবেন। অ্যাসাইনমেন্ট মানে এই যে কাজকর্ম না, ওই যে ট্রিটমেন্ট দিবেন, হয়তো আয়রন দিবেন বা যাই দেন, তা সেটা হয়ে যাবে কি র্যান্ডমাইজেশন। এইটাও র্যান্ডম, ওইটাও র্যান্ডম। তাহলে এখন আপনি যদি বলেন যে স্যার দুইটি তো র্যান্ডম, আমি কেন র্যান্ডমাইজেশন বলবো? কোনো উত্তর নাই, কারণ সায়েন্টিস্ট এটা নামটা এটা দিয়েছে, দুইটি র্যান্ডম। কিন্তু এটাকে বলা হয়েছে স্পেসিফিক র্যান্ডমাইজেশন যখন এই বৈশিষ্ট্যটা থাকবে। আবার কখনো কখনো যদি স্মল স্যাম্পল হয়, তখন স্মল পপুলেশন হয়, তখন আপনার ফার্স্ট স্টেপটা নাও লাগতে পারে, ডাইরেক্টলি র্যান্ডমাইজেশন হয়ে যাবে, কেমন? এই তো ওই রকম এটা আপনি যে কোনো কাজে আমরা পারপাস নিয়ে করি, এখানে সেই পারপাস মিন করে নাই। এটা হলো কনভেনিয়েন্ট, যেখানে আমার সহজে আমি পাবো, তিনটা ক্যারেক্টারিস্টিক্স। এখন তাহলে স্যার পারপাসিভ স্যাম্পলিং কী হবে? হোয়েন ইন দি রিসার্চার্স মাইন্ড দেয়ার ইজ স্পেশাল অ্যান্ড স্পেসিফিক পারপাস অনলি টু গেট দি বেস্ট কোয়ালিটি অফ ডেটা। কোথায় গেলে আমি বেস্ট কোয়ালিটি অফ ডেটা পাবো, এই পারপাসটা যখন রিসার্চারের মাইন্ডে থাকবে, তো হ্যাঁ ইয়েস, দূরেও যেতে হতে পারে, একদম বর্ডারে যাওয়া লাগতে পারে। বেস্ট কোয়ালিটি ডেটা আমি কোথায় পাবো? নো ম্যাটার অ্যাবাউট মানি, নো ম্যাটার অ্যাবাউট টাইম, নো ম্যাটার অ্যাবাউট রিসোর্স। এবং অ্যাক্সেসিবিলিটি আমি আদায় করে নিব, জোগাড় করব, দরকারে সরকারের উচ্চ মহলে যাব, মন্ত্রণালয়ে যাব, সেখান থেকে পারমিশন নিব যদি পারমিশন নেওয়া দরকার হয়। এখন এটা একটা খুবই রেয়ার এক্সাম্পল হচ্ছে যে এখন মনে করেন ফরেন ফিমেল হু আর রিসাইডিং ইন বাংলাদেশ ফর মোর দেন 1 year, বা হু হ্যাড দি এক্সপিরিয়েন্স টু রিসাইড ইন বাংলাদেশ ফর মোর দেন 1 year, তাদের কাছ থেকে আপনি একটা ওপিনিয়ন নেবেন যে রিগার্ডিং টিজিং, হোয়াট ইজ দি টিজিং সম্পর্কে, তোমার এই দেশে টিজিংয়ের অবস্থাটা কেমন, এই সম্পর্কে তোমার ভিউজ কী। তাহলে এই ডেটা নিতে কি আমি মহাখালী কাঁচাবাজার, আরে কল্যাণপুর কাঁচাবাজারে যাব, কল্যাণপুর প্রাইমারি স্কুলে যাব, ইবনে সিনা মেডিকেল কলেজে যাব, কোথায় যাব বলেন তো, কোথায় যাব? ফরেন ফিমেল, হ্যাঁ ফরেন ফিমেল যারা ঢাকা শহরে বাংলাদেশে কমপক্ষে 1 বছর অবস্থান করছে, তাদের সম্পর্কে এই দেশের টিজিং সম্পর্কে তাদের মন্তব্য কী? কেন আমাদের সম্পর্কে তো অনেক ব্যাড অপিনিয়ন বা ব্যাড কমেন্ট আছে বিদেশে, তাহলে টিজিং সম্পর্কে মন্তব্য কী? তাহলে আপনি কোথায় যাবেন? একজন বলছেন আমাদের ডক্টর কি বলে নাসরিন বলছেন যে গুলশান বনানী পশ এরিয়া, সেখানে হয়তো যাব ডিপ্লোম্যাটিক জোন, সে হয়তো মিন করছে যে ডিপ্লোম্যাটিক জোনের পাশাপাশি যাব। ওকে, ডিপ্লোম্যাটিক জোনের পাশাপাশি যাবেন, এটা যে এক্সাম্পল দেওয়ার সময় তো সবসময় একদম আইডিয়াল, একদম হার্ডটা বলা হয়, এটি যে সবসময় করতে হবে তা না। এটা আবার আপনারা ক্রস করেন না আবার যে এটা সম্ভব কিনা এই কিনা, বোঝানোর জন্য তো মানে খুব ইয়েটা দেওয়া হয়, যেটা যাতে ব্রেনের মধ্যে গেঁথে থাকে। তাহলে ডিপ্লোম্যাটিক জোনে গেলে আপনাকে কি সঠিক কথা বলবে? সে তো আরও আছেই দেশে, সে যদি বলে বাংলাদেশ খারাপ, তাহলে আপনাকে বলবে ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ বিগ ক্ল্যাপ, হ্যাভ এ বিগ ক্ল্যাপ, হ্যাভ এ বিগ ক্ল্যাপ। যেখান থেকে গেলে সে হয়তো যদি ফিরে না আসার ইয়ে থাকে, তাহলে কী করবে? সে মন খোলা করে উজাড় করে আপনাকে ঢেলে দিয়ে যাবে। যদি আপনি পারমিশন দরকার হয়, মন্ত্রণালয় থেকে পারমিশন নিতে হবে, বিভিন্ন সেক্টরতে পারমিশন নিতে হবে। এটাকে বলে কী ইন্টারভিউ বলে এটাকে? এই ইন্টারভিউটার নাম আছে, কী ইন্টারভিউ এটা? এই কী ইন্টারভিউ? এক্সিট ইন্টারভিউ। এটার নাম হচ্ছে এক্সিট ইন্টারভিউ। রুগীদেরকে আমরা করি স্যাটিসফ্যাকশান দেখার জন্য। হ্যাঁ, মকবুল স্যারের সম্পর্কে উদাহরণ হবে না, কারণ উনি তো ওনার রুগীরা সবই তো ভালো বলবে। এখনও কোনো স্যার যদি এরকম থাকে যে যার সম্পর্কে ভালো বলবে না, সেই স্যারের রুগীকে যদি আমরা সমস্ত ফর্মালিটি শেষ হওয়ার আগে, তার সেকেন্ড ভিজিটের সময়, তার থার্ড ভিজিট আসার শিডিউল আছে, সেকেন্ড ভিজিটের সময় যদি আমরা তাকে বের হওয়ার সময় জিজ্ঞেস করি, সে মনের কথা খুলে বলবে না। স্যারের কানে যদি এই স্যার না, মানে এই স্যার তো সবই ভালো বলবে, যে এই স্যারদের এরকম স্যার কি নাই আমাদের হাসপাতাল সমূহে? ইংলিশ কথা না হয় নাই বললাম।
এই ইবনে সিনাতে এই যে মাসুম আমার সামনে আছে, নাম তো বলবো না। হ্যাঁ, আমি যখন জয়েন করি প্রথমে আমার মাসুম যে পরিচয় দিয়েছে, স্যার আমাদের ডিপার্টমেন্টে স্যার বা ম্যাম, আমি আবার স্যার বললে আপনারা চিনে যেতে পারেন, স্যার বা ম্যাম আমাদের মেডিকেল কলেজে আমাদের ডিপার্টমেন্টে হেড হিসেবে স্যারে জয়েন করেছে। তো খুবই ব্যস্ত, আমাকে 2-3টা ঠোকর দিল এখানে স্টেতুতে, 2টা বা 3টা ঠোকর দিয়েছে। তো মাসুম আমার দিকে তাকায় আছে, আমি অবশ্য খেয়াল করি নাই স্টেতু গলায় ছিল না কানে ছিল, আমি খেয়াল করি নাই, এবং মাসুমও খেয়াল করে নাই যে স্টেতু গলায় ছিল না কানে ছিল। এটা যে আমার ক্ষেত্রে যদি এটা ঘটতে পারে, বিইং এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে জয়েন করছে, প্রমাণ করাই দিছে। মাসুম রুমে এসে আমার দিকে তাকায় আছে, আমি বললাম আমি বুঝছি তুমি কি বলতে চাচ্ছ, কোনো সমস্যা নেই, মন্তব্য নিষ্প্রয়োজন। তো এখন সেখানে ওই ধরেন স্যার বা ম্যাম সেখান থেকে রুগী বের হওয়ার পরে আপনি যদি এক্সিটে জিজ্ঞেস করেন, ফাইনাল এক্সিটের আগে সে মনের কথা বলবে কখন? একদম ফাইনাল এক্সিটের সময়। এটাকে বলে এক্সিট ইন্টারভিউ। থ্যাংক ইউ সো মাচ। এটা তাহলে একটা অ্যাসপেক্ট গেল কি, যে তুমি লস করছো, মিস করছো, তোমার ওই প্রশ্ন, এটা আজকের ইস্যু না কিন্তু। তো এটা হলো কি স্যাম্পলিং টেকনিক, স্যাম্পলিং মেথডের সাইডটা। আর একটা হলো রিসার্চ ডিজাইন। কেমন রিসার্চ ডিজাইন? এটা হলো রিসার্চে আপনারা হয়তো বলতে পারেন স্যার আপনার ওই মডেলের মধ্যে তো লেখা নাই, একদম খুঁটিনাটি সব বিষয়ে তো লেখা থাকে না। এটাকে বলে শর্ট সার্ভে। মেথোডোলজিক্যাল দিক থেকে এটা হলো শর্ট সার্ভে। আর আরেকটা ছিল কি, আরেকটা ছিল হলো কি স্যাম্পল সাইজ। ইনফ্যাক্ট আসলে তারা সবসময় স্যাম্পল সাইজ করে না, কি বলে, ফলো করে না। কারণ স্যাম্পল সাইজ ফলো করলে, মাল্টি স্টেজ করলে তখন ওই Z² PQ করলে অনেক বেড়ে যাবে। যদি একাধিক কী বলে লেভেলে করে, একাধিক স্পটে করে, তাহলে ওইটাতে মাল্টিপ্লাই হবে। 4টে ডিভিশনে করলে 4টে ডিভিশন দা মাল্টিপ্লাই হবে। তো এভাবে তারা কখনো ফলো করে, কখনো তারা রিসার্চ মেথোডোলজি ফলো করে না। ইভেন আমি সোফার আইনো, আবার বিদ্যান সাহেব থাকলে রাগ করিয়েন না, সাংবাদিকদের আসলে সবার রিসার্চ মেথোডোলজি সম্পর্কে খুব লিমিটেড সাংবাদিক ছাড়া তাদের আসলে এই সম্পর্কে করলে তো আপনাকে কয়েকটা করতে হবে। করলে সাধারণত যেটা ইনস্ট্যান্টলি যেটা করলে, এটা আমরা যেটা কমনলি করি ডেসক্রিপটিভ ক্রস সেকশন রিলেটেড। হ্যাঁ, এটা পি ভ্যালুটা হলো ওই যে সে এই যেই রিলেটেড করতেছে যদি ফলো করে, কেমন যেই রিলেটেড করতেছে, যদি সুইসাইড সম্পর্কে করে, মনে করেন সুইসাইডের প্রিভিলেন্স, সে বর্তমানে সুইসাইডের প্রিভিলেন্স দেখবে, তাহলে এই সুইসাইডের প্রিভিলেন্সে যদি করে, তাহলে পি ভ্যালুটা আমাদের দেশে যদি প্রিভিয়াসলি না থাকে, তাহলে 3টা স্টেপ বলছিলাম, আপনাদের মনে আছে কি না? 3টা এই যে পি সিলেক্ট করার জন্য স্টেপ আছে। নাম্বার স্টেপ হলো যে উইদিন দি কান্ট্রি, আপনার কান্ট্রিতে এই ধরনের রিসার্চ আছে কি না। এই ধরনের রিসার্চ যদি না থাকে তাহলে 4টে স্টেপ। এই ধরনের কান্ট্রি না থাকলে নেইবার কান্ট্রি। 3 নম্বর হলো যদি নেইবারে না থাকে রিজিয়ন মানে এই সাউথ এই রিজিয়ন না, WHO রিজিয়ন, এটা হলো WHO কী বলে প্রেসক্রিপশন। আর 4 নম্বর হলো কি গ্লোবাল, যদি না পাওয়া যায় তাহলে গ্লোবাল। তারপরে আরও কথা আছে, যদি মনে করেন শুধু আপনি ওয়ার্কিং ফিমেলদের উপরে আপনি সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের ইম্প্যাক্ট দেখবেন, কিন্তু ওয়ার্কিং ফিমেলদের উপরে, উমেনদের উপরে কোনো স্টাডি আপনি পাচ্ছেন না। তখন যদি ফিমেলদের উপরও পান, সেটাকে আপনি কী করতে পারবেন, এখানে ফিট করতে পারবেন। এটা যেমন ওই এরিয়ার দিক থেকে যেমন আছে, আবার ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকেও কিন্তু এরকম যে অ্যাকুরেটটা না পেলে তার কাছাকাছিটা, না পেলে তার কাছাকাছিটা, এটা করতে পারবেন। এখানে যেটা ছিল যে ভোটে কে জয়যুক্ত হতে পারে, ওইটা কিন্তু এই সুইসাইডের সাথে আমি জানি না, এটা আমি জানি না। এটা কিন্তু এখানে পি ভ্যালুটা কি মানে কোনো প্রসঙ্গই আছে কিনা, বা আমি আসলে এই ব্যাপারে আমি সারেন্ডার করছি, আমি ব্যাপারে জানি না। এটা আপনারা সব কিছুই যে আমি এই হাউসে জবাব দিতে পারবো এমন তো নয়। কেমন, যেটা আমি জবাব দিতে না পারি আমার কাছে রিজার্ভ থাকবে, আমি খুঁজে পরে আপনাদেরকে জানাবো। আর যেটা তাও যদি না হয় আপনারা অন্য সোর্স থেকে জেনে নেবেন। কেমন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কি আজকের ইস্যুতে যেতে পারি ফেরত? থ্যাংক ইউ সো মাচ। এটা একটা ভাইটাল প্রশ্ন ছিল, 3টা অ্যাসপেক্ট। এটা আপনারা ভাগ করে বলেন নাই, যারা প্রশ্নকর্তারা ভাগ করে প্রশ্ন করেন নাই, কিন্তু আমি বিশ্লেষণ করে দেখছি এই একটা প্রশ্নের মধ্যে তিনটা পার্ট লুকায়িত আছে। এই জন্য আমি 3টা পার্ট ডিসকাস করার চেষ্টা করলাম। কেমন, এখন ওই দিন আমরা একটা কথা বলেছি, এটা কিন্তু মনে রাখেন, মোটামুটি পার্মানেন্টলি মনে রাখার চেষ্টা করলে ভালো হবে। সেটা হচ্ছে যে কোন স্টাডির আউটপুট আমরা কী পাবো। কেমন, সেটা হলো আউটকাম বলছিলাম না, যে ক্রস সেকশনাল না, সিএস ক্রস সেকশনাল
ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ না, এটাতে আমরা দেখব কি প্রিভ্যালেন্স, প্রিভ্যালেন্স, ক্রস সেকশনাল, অ্যানালাইটিক্যাল। আর একটা একটু রিকোয়েস্ট করি আপনাদেরকে, মোটামুটি সবাইকেই, যে আপনারা একদম লাইন বাই লাইন কোশ্চেন না করলে একটু সমস্যা হবে কি, যে আমার প্রসিড করতে সমস্যা হবে। এমন হবে কি 2 মিনিট ওয়েট করলে আপনার কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। আবার কিছু কিছু আছে 10 মিনিট পরে আপনার অটোমেটিক্যালি ক্লিয়ার হবে আলোচনার মাধ্যমে। আর কিছু কিছু আছে অ্যাট দি এন্ড অফ দি সেশন ক্লিয়ার হয়ে যাবে। তো প্রশ্ন আমি সবসময় ওয়েলকাম করি, সব সেশন, আপনাদের না, সব সেশনে আমি প্রশ্ন ওয়েলকাম করি। এখানে তো লার্নেড ফ্যাকাল্টি, সবাই আপনার লার্নেড, আমার চেয়েও বেশি লার্নেড। তো সুতরাং এই একদম লাইন বাই লাইন হলে হবে কি, ওই এটা আপনি অটোমেটিক্যালি রিজলভ হয়ে যাবে, তাহলে সেটা এটার সমস্যা হবে না ইনশাল্লাহ। এটা হলো ক্রস সেকশনাল অ্যানালাইটিকে হলো ডিফারেন্স অফ প্রিভিলেন্স, তাই না? ডিফারেন্স অফ প্রিভিলেন্স, দুইটা পপুলেশনের মধ্যে, স্মোকার আমরা সেদিন উদাহরণ দিয়েছিলাম যে স্মোকার এবং নন স্মোকারদের মধ্যে সিওপিডি, তাই দুইটা গ্রুপের মধ্যে। আর একটা হলো কেস কন্ট্রোল অথবা কোহর্ট, আমরা কেস কন্ট্রোল অথবা হ্যাঁ ইয়েস থ্যাংক ইউ, কেস কন্ট্রোল অথবা কোহর্ট আমরা বলছিলাম যে এটা হলো আমরা রিলেশনশিপ দেখব, রিলেশনশিপ দেখব, আর পাবো আমরা আউটকাম পাবো। এটা হলো আউটকাম, আউটকাম, এটা হলো টেস্ট, টেস্ট কেমন। আর আমরা কোয়াসি এবং আরসিটি, কেমন, আরসিটি মানে এক্সপেরিমেন্টাল, আরসিটি লিখলাম। এটাতে হলো আমরা কজেশন দেখবো, একদম ডাইরেক্ট কজেশন, এইটার কারণেই এইটা হয়, এইটার কারণেই এইটা হয়। এই কথাটা আমরা কখনো কখনো দেখবেন ইন্টারন্যাশনাল জার্নালও কোহর্ট স্টাডিতে বলছে যে কজেশন, কিন্তু অ্যাকচুয়ালি মোস্ট অফ দি রিসার্চাররা তারা বলে যে একদম ট্রুলি যদি আপনি ডিফারেন্সিয়েট করেন বা ডিসেকশন করেন, তাহলে আরসিটি ছাড়া বা ইয়ে ছাড়া কী বলে কোয়াসি ছাড়া, কিছু কিছু ক্ষেত্রে কোয়াসি করতে হয় যে আমরা আরসিটি সেখানে করা সম্ভবই খুব কম। আবার কখনো কখনো আমরা এটা আমরা পড়ানোর সময় বলবো আগামী সেশনে, যে কোয়াসি করি আমরা টু সেভ মানি, টু সেভ টাইম, টু সেভ এফোর্ট। এই জন্য একটু সামান্য স্ট্রেংথ কম থাকে ইয়ে থেকে, কি বলে আরসিটি থেকে সামান্য। তা আমরা এখন আসেন যে আমরা আরসিটির মাধ্যমে কি বেনিফিট পাই, কেন আরসিটি না মানে কোহর্টের মাধ্যমে আমরা কি কি বেনিফিট পাই। সেদিন আমরা আলোচনা করছিলাম যে কোহর্টের কাকে বলে, কি বলে, সেগুলো বেসিক কথা। এটা আপনাদের এই পর্যায়ে ওটা অত বেশি জরুরি না, বিগিনারদের ক্লাসে বেশি জরুরি হয়। আরেকটা প্রশ্ন আমি ভাবছিলাম যে আলোচনা করব না, কিন্তু প্রফেসর জিয়া সেদিন একটা প্রশ্ন করে আলোচনা করার জন্য আমাকে বাধ্য করে ফেলছেন। সেটা হলো তিনটা জিনিস রেয়ার, যেটা আমরা সাধারণত পড়ি না, কিন্তু থিওরিটিক্যাল নলেজের জন্য জানা দরকার। একটা হলো নেস্টেড কেস কন্ট্রোল স্টাডি, একটা হলো রেট্রোস্পেক্টিভ কোহর্ট, আর একটা হলো কি জানি উচ্চারণ করছিল, এমবি ডাইরেকশন, এমবি ডিরেকশন। এটা আমি কিন্তু আমার ইয়েতে ছিল না, বাজেটের মধ্যে ছিল না আর কি, যে আমি ভাবছিলাম এটা করবো না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। তা আমরা কোহর্ট কি, এটা তো আর এই পর্যায়ে তো এটা আলোচনা করার দরকার নাই যে কোহর্ট কীভাবে করি, স্টেপ কী, শুরু কী, এটা তো আপনারা জানেন যে আমরা একটা গ্রুপ নিব এক্সপোজড আর একটা গ্রুপ নিব নন এক্সপোজড। আমি ওই একদম মেথডিক্যালি ছাত্রদেরকে যেভাবে পড়াই সেটা এখানে করতে চাচ্ছি না, যে একটা গ্রুপ মেথড এক্সপোজড আর একটা গ্রুপ নন এক্সপোজড। তো এই এক্সপোজড এবং নন এক্সপোজডকে আলটিমেটলি দেখবো আমরা এক্সপোজডের মধ্যে কতজনের ডিজিজ হয় আর নন এক্সপোজড বা আনএক্সপোজডের মধ্যে কতজনের ডিজিজ হয়, তাই না? তাইলে আমরা এক্সপেক্ট করি বা আমাদের সারফেস নলেজ যে যারা এক্সপোজড থাকে তাদের মধ্যে কি হবে, ডিজিজটা বেশি হওয়ার পসিবিলিটি। এইটা আমরা বিচার করবো যে কতটুকু বেশি হওয়ার পসিবিলিটি বা কী কী পাওয়া যায়, এখান থেকে আমরা কী কী দেখবো। তো যেই জিনিসটা আমরা এখানের মাধ্যমে দেখতে পারি সেটাকে বলে রিস্ক রেশিও। এটা একটু দেখেন কাইন্ডলি, যে আমরা তিনটা স্টাডিকে পাশাপাশি যে ক্রস সেকশনালে প্রেজেন্ট ডিজিজ অ্যান্ড এক্সপোজার এট এ টাইম আছে, প্রেজেন্ট বর্তমানে ডিজিজ আছে, বর্তমানেই এক্সপোজার আছে। আর কোহর্টে হইল প্রেজেন্টে এক্সপোজার আছে, ফিউচারে ডিজিজ হবে, এখনও হয় নাই। আমরা দুইটা গ্রুপকে আলাদা প্রসিড করব। আর কেস কন্ট্রোলে প্রেজেন্টে ডিজিজ আছে, আমরা পিছনের দিকে ডিগিং আউট করে করে পশ্চাতে চলে যাব, ইতিহাসে চলে যাব, সেখানে দেখব কার এক্সপোজার আছে কার এক্সপোজার নাই। এই তিনটার কিন্তু এটা খুবই ভালো একটা স্লাইড আর কি, এটা আমার নিজের তৈরি না। জি থ্যাংক ইউ সো মাচ। জি 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 জি
98% স্লাইডই আমার নিজের তৈরি, কিন্তু এই স্লাইডটা আমার নিজের তৈরি না, এটা ধার নেওয়া। তা এটা হলো যে প্রেজেন্ট হলো ডিজিজ অ্যান্ড এক্সপোজার। কেস কন্ট্রোল স্টাডিতে দুইটাই বর্তমানে আছে। কোহর্ট স্টাডিতে বর্তমানে এক্সপোজার আছে কিন্তু ডিজিজ নাই, আমরা ফলো করতে করতে ভবিষ্যতে ডিজিজ হবে। আর কেস কন্ট্রোল স্টাডিতে বর্তমানে ডিজিজ আছে কিন্তু আমরা ডিগিং আউট করতে করতে খনিতে খনন করতে করতে অতীতে চলে যাব। অতীতে যেয়ে সেখানে দেখব যে যারা ডিজিজ তাদের মধ্যে কতজন এক্সপোজার ছিল, কতজন নন এক্সপোজার ছিল, যারা নন ডিজিজ তাদের মধ্যে কতজন এক্সপোজার ছিল, কতজন নন এক্সপোজার ছিল। কেমন? আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে, যেটা আমরা আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমার পড়ানো বা লেকচার দেওয়া এটা আমার মূল উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যতিক্রমগুলো তুলে ধরা এবং ইজি ওয়েতে কঠিন জিনিসগুলোকে সহজভাবে প্রেজেন্ট করা এবং আপনাদের মনে রাখার জন্য বা লার্নেড পার্টিসিপেন্টদের মনে রাখার জন্য, মেমোরাইজ করার জন্য সহজ সহজ পদ্ধতি খুঁজে বের করা বা আবিষ্কার করা এবং সেগুলো তুলে ধরা। এটা আপনারা হয়তো আশা করি খেয়াল করেছেন এবং কেউ কেউ আমাকে আলাপও করেছেন পার্সোনালি। তো এটা হলো মডেলটা, এটা আপনারা জানেন। তারপর আমি দেখাচ্ছি যে এখানে কোহর্ট স্টাডি করার সময়ে শুরুতে আমরা কিছু পপুলেশন থাকবে, সেই পপুলেশনের মধ্যে আমরা কারা এক্সপোজড এবং কারা নন এক্সপোজড, এই জন্য সবচেয়ে কমনেস্ট এক্সাম্পল এটা দেওয়া হয় এই জন্য যে কমিউনিটির মধ্যে এটা খুব সহজে খুঁজে পাওয়া যায়। যে কমিউনিটির মধ্যে একসাথেই বসবাস করে, এক অফিসেই কাজ করে, তার মধ্যে দেখা যাচ্ছে যে ইবনে সিনা তো সেটা পাওয়া যাবে না, এই জন্য এখানে একটু সমস্যা। যে দেখা যাচ্ছে যে হয়তো একটা গ্রুপ স্মোক করে, একটা গ্রুপ স্মোক করে না। তো সেখানে আপনার এই যারা স্মোক করে না তাদেরকে নন স্মোকার একটা গ্রুপে সাজালেন, যারা স্মোকার সাজালেন। তারপরে আউটকাম আপনি যে আউটকাম দেখতে চান, সিওপিডি দেখতে চান, লাং ক্যান্সার দেখতে চান বা যা দেখতে চান আপনি সেটা দেখলেন। বা ব্লাড লেভেলের এখন নতুন নতুন অনেক স্টাডি আসছে, কারণ বিএমআরসিতে আগে মোর দেন 50% ফান্ড আপনার যেত হলো আপনার এই যে এপিডেমোলজিক্যাল স্টাডি বলতে যেটা বুঝাইতো, এখন তো সবই এপিডেমোলজিক্যাল স্টাডি, কিন্তু এই আপনার এক্সপোজার, আউটকাম, নলেজ, ক্যাপ, কী বলে নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস, এই জাতীয় ইয়েতে। কিন্তু এখন দেখা যাচ্ছে 5% ফান্ডিংও এখানে আসে না, বেশিরভাগ ফান্ডিং চলে যায় যেটার সাথে ল্যাবরেটরি আছে, কী বলে সাপোর্ট আছে। আমরা সেদিন পর একটা কথা বলছিলাম যে ল্যাবরেটরি রিসার্চকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বেসিক রিসার্চ আর একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। এটা বলছিলাম না একটা ক্লাসে, কোনো না কত কথার ফাঁকে বলছি তো যে আমরা যে রিসার্চটা করি এটা কী রিসার্চ, এটা কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ। আর নিউটন, আর্কিমিডিস, আইনস্টাইন যে রিসার্চগুলো করছি সেটা কী রিসার্চ, বেসিক রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ। আর আমরা করি অ্যাপ্লাইড রিসার্চ, এটাকে কোনো এই অ্যাপ্লাইড রিসার্চের কিছু একটা পার্ট হচ্ছে অপারেশনাল রিসার্চ, সেটা অ্যাপ্লাইড রিসার্চ। তাহলে আমরা অ্যাপ্লাইড রিসার্চ করি আর সায়েন্টিস্টরা আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত তারা সায়েন্টিস্ট হিসেবে স্বীকারই করেননি, কিন্তু বর্তমান ওয়ার্ল্ডে আমরাও সায়েন্টিস্ট। আমরা মানে যারা অ্যাপ্লাইড রিসার্চের যারা প্রবক্তা বা যারা করেন, যারা ওই পর্যায়ে পৌঁছান। তাহলে যেটা আমরা বলছিলাম যে অ্যাপ্লাইড রিসার্চের কী বলতে, যে এটা বললাম যেন ভুলে গেলাম কেন, কি বললাম না যে আপনাদেরকে বলছিলাম যে আজকে এরকম হবে, কয়েকবারই হবে। হ্যাঁ, আপনারা বললেন যে না বলি, আমি বললাম যে কোনো না কোনো ক্লাসে হয়তো বলছিলাম যে আমরা কি একটু ধৈর্য দেবে। আচ্ছা, মনে পড়লে আবার বলবো। যাই হোক, তাহলে এই যে স্মোকার এবং নন স্মোকার এবং স্মোকারদের মধ্যে আপনি দেখতে পারেন যে আউটকাম দেখতে চান, আবার নন স্মোকারদের মধ্যে যে আউটকাম দেখতে চান সেটা আপনি দেখতে পারেন। কেমন? এখন হলো আমরা দেখব যে এই কোহর্ট স্টাডির মধ্যে থেকে আমরা কি লাভ হবে, কইরা লাভ কি দেখতে পারবো। আমরা দেখব নাম্বার 1 ইনসিডেন্স রেট, নাম্বার 2 দেখব আমরা রিস্ক রেশিও। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, রিস্ক রেশিও। যারা এক্সপোজ তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা কত %, আর যারা এক্সপোজ না তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা কত %। তারপরে আরও বাকি দুইটা আছে, অত ইম্পর্টেন্ট না। এস্টিমেশন অফ অ্যাট্রিবিউটেবল রিস্ক, সুযোগ পেলে এটা আমরা দেখাবো। আর এস্টিমেশন অফ পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক, অ্যাট্রিবিউটেবল অর্জন করা মানে কতজনে যারা এস্টিমেশন অফ অ্যাট্রিবিউটেবল রিস্ক মানে হলো যারা এক্সপোজ তাদের মধ্যে অ্যামাং দি এক্সপোজ কথাটা থাকলে ভালো হতো। এস্টিমেশন অফ পপুলেশন অ্যাট্রিবিউটেবল রিস্ক এটা অত ইম্পর্টেন্ট না, এই জন্য নিচে রাখছি, ছোটো করে লিখলে ভালো হতো। আমরা মূলত IR ইনসিডেন্স রেট এবং রিস্ক রেশিও এটা দেখানোর ব্যবস্থা করব।
আমরা বলছিলাম যে আমরা যে পদ্ধতিতে আমরা শুনে আসছি, অনেকে আপনারা না, স্টুডেন্টরা অনেকে মুখস্থ করে পরীক্ষা পাসও করে, কিন্তু দে হ্যাভ নট ক্রিস্টাল ক্লিয়ার কনসেপশন, স্বচ্ছ কাচের মতো কনসেপশন তাদের থাকে না, ক্রস করলে আর উত্তর দিতে পারে না। এর কারণ হচ্ছে যে বুঝে রিয়ালাইজ করে না বা বুঝার চেষ্টা করে না। কেমন? সেটা হচ্ছে আর মানে রিস্ক রেশিও। তা আর কি? তো আর এর যদি ডেফিনিশন বলতে বলেন, FCPS MSMD পরীক্ষা দিবে অথবা MPS পরীক্ষা দিবে, 99% ছাত্রই কিন্তু দিতে পারবে, ডেফিনিশন বলতে পারবে হোয়াট ইজ আর রিস্ক রেশিও কি। কিন্তু বলতে কি বুঝাও? যদি বলা হয় রিস্ক রেশিও কি, তারা বলে রিস্ক রেশিও মিনস প্রবাবিলিটি অফ অকারেন্স অফ ডিজিজ ইজ হাউ মেনি টাইমস মোর অ্যামাং দি এক্সপোজড গ্রুপ দেন দেয়ার নন এক্সপোজড কাউন্টারপার্ট। একজনে বুঝে আমাকে একটু বুঝিয়ে দেন, তাহলে আমি খুশি হব। তাহলে কারণ এটা দরকার আছে, শুধু ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যাবে না হলে। এই ডেফিনিশনটা বুঝে একটু সবাইকে বুঝিয়ে দিলে ভালো হবে, স্পেশালি দি জুনিয়র্স অ্যান্ড মিড লেভেল। হ্যাঁ জি, এক্সপোজ গ্রুপ আর নন এক্সপোজ গ্রুপ। এক্সপোজ গ্রুপ এদের মধ্যে ওই স্পেসিফিক ডিজিজটা হওয়ার রেটটা কেমন, এটা হিসেবে বলেছে। আর একটু ইনকমপ্লিট থেকে গেল। যারা স্মোকার তাদের ধরেন লাং ক্যান্সার রেট কেমন, আর যারা নন স্মোকার তাদের কিরকম? গুড। তারপরে ভালো বলো, আরেকটু বলো, তাহলে তো তুমি ক্ল্যাপ পাবা। আরেকটু এই দুটা রেশিও। হ্যাভ এ বিগ ক্ল্যাপ, হ্যাভ এ বিগ ক্ল্যাপ, হ্যাভ এ বিগ ক্ল্যাপ। Incidence of disease among exposed person and incidence of disease among non-exposed person, তাদের মধ্যে আবার রেশিও। ইয়েস, তাহলে রেশিও অফ দি রেশিও। এভাবে কোনো বইতে এইভাবে লেখা থাকে না, এই জন্য রেশিও অফ দি রেশিও। আচ্ছা, অড রেশিও কি আমরা আসতেছি, এখানে একটু বলে রাখলে, কারণ কম্প্রিহেন্সিভ, ইনক্লুসিভ অ্যান্ড কম্প্রিহেন্সিভ লার্নিং হলো একটার সাথে আরেকটাকে মিল করা, মজা করার জন্য বলি, কিছু মনে করেন। আমাদের ওয়াজ এন্ড ওয়াজ করে না ইসলামিক স্কলার, মায়ের সম্পর্কে যখন বলে তখন মাকে একদম মা ছাড়া পৃথিবীতে আর কিছু নাই। আবার যখন ওয়াইফের গুরুত্ব সম্পর্কে বলে তখন ওয়াইফ ইজ এ শোপিস, তখন আনটাচেবল। তো হয় কি, এতে মা এবং ওয়াইফ দুটো কনফ্লিক্টিং কী বলে পার্ট বা সাইড, কখনো কখনো, সব সময় না, কিন্তু তাদের মধ্যে কিন্তু ব্যালেন্স করে যে মেল যারা আছে দুই এর মধ্যে যে ব্যালেন্স করবে এটা হয়ে ওঠে না। তাই কিন্তু দুইটাকে একত্র করলে, আলাপ করলে হয় কি যে একটা কম্প্রিহেন্সিভ লার্নিং হয়। তাহলে আমরা এই যে রিস্ক রেশিও এবং অর্স রেশিও যদি পাশাপাশি রেখে যদি আমরা কথা বলি, তাহলে অর্স রেশিও হলো আর একটা স্টেপ বেশি। এখন বলেন তো সেই স্টেপটা কী হবে, জাস্ট ধারণা করে বলেন। অর্স রেশিও কী বলছেন যে ডিজিজ অ্যামাং দি, ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এটা একটু বলে নিই, ডিজিজ অ্যামাং দি এক্সপোজড অ্যান্ড ডিজিজ অ্যামাং দি নন এক্সপোজড, এটা একটা রেশিও। তো এই দুইটা রেশিওর মধ্যে আর একটা রেশিও করে। এখন তাহলে রেশিও অফ দি রেশিও, আর অর্স রেশিও হলো রেশিও অফ দি রেশিও অফ দি রেশিও। তিনটা স্টেপ, এটা মনে রাখবেন। সারা জীবন এই দুইটা যদি অর্জন করে নিতে পারেন এই হাউস থেকে, তাহলে আপনার ট্রেনিং ক্লাস সাকসেস। আমি বলছি যে সব কিছু মনে রাখার দরকার নাই, প্রত্যেকটা লেকচারে একটা দুইটা তিনটা পয়েন্ট মনে রাখবেন। খালি একটা দুইটা তিনটা পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন, মেমোরাইজ করতে পারেন এবং সেটা ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনি ইউর সাকসেসফুল লার্নার। অ্যাডাল্ট লার্নার তো আসলে কঠিন লার্নার। তাহলে আমরা প্রথমে এতটুকু জানি যে রিস্ক রেশিও হচ্ছে রেশিও অফ দি রেশিও, আর অর্স রেশিও হচ্ছে রেশিও অফ দি রেশিও অফ দি রেশিও। তিন ধাপ আমরা বুঝাই দিব, জলবত তলরঙ্গ করে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা এখন এটা একটু বেসিকটা মনে রাখি। কেমন? স্যারের নামটা কি না? হ্যাঁ, মোহাম্মদুল্লাহ স্যার না? মোহাম্মদুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হেকমত শেখ, ও বাবা, বিশাল ব্যাপার। একসময় খান ছিল, তারপরে শেখ, এখন কি চলতেছে আমি জানি না অবশ্য। খানের বেটা খান, পরে ছিল শেখের বেটা শেখ, এখন রেশিও অব দি রেশিও। এই যে দেখেন আর এর ফর্মুলা কি? নাম্বার অফ ডিজিজ অ্যামাং এক্সপোজড, এটাকে বলা হয় এ। নাম্বার অফ, সেকেন্ড হলো নিচে হলো টোটাল নাম্বার অফ এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড, ডিজিজ অ্যান্ড নন ডিজিজের মধ্যে নাম্বার অফ কি ডিজিজ অ্যামাং দি এক্সপোজড, নাম্বার অফ ডিজিজ অ্যামাং দি এক্সপোজড, টোটাল নাম্বার অফ এক্সপোজড, এটা হলো নাম্বার অফ ডিজিজ। কেমন? টোটাল নাম্বার অফ এক্সপোজ, কতজন এক্সপোজার, টোটাল কতজন। তাহলে আমরা এটা যদি এখান থেকে বুঝি তাহলে আরও সুবিধা হবে।
এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড। এক্সপোজ যদি বলি এ এবং এক্সপোজের মধ্যে যারা ডিজিজ হয়েছে তারা এ, আর যাদের ডিজিজ হয়নি তারা বি। আপনারা একটু আটার করিয়েন। নন এক্সপোজের মধ্যে যারা ডিজিজ হয়েছে তারা সি, যারা ডিজিজ হয়নি তারা ডি। তাহলে টোটাল হবে কি এ প্লাস বি এবং এ সি প্লাস ডি। এটা হলো এক্সপোজ। টোটাল এক্সপোজ যদি আবার বলি তাহলে এ প্লাস বি এবং সি প্লাস ডি। এটা বুঝতে কোনো অসুবিধা নেই তো? আবার যদি ডিজিজ এবং নন ডিজিজের মধ্যে বলি তাহলে ডিজিজ হয়েছে টোটাল কতজন? এ প্লাস সি। এর মধ্যে এ হয়েছে এক্সপোজদের মধ্যে, বি সি হয়েছে নন এক্সপোজদের মধ্যে, তাহলে টোটাল হলো এ প্লাস সি। আবার নন ডিজিজ যদি বলি তাহলে বি প্লাস ডি। এর মধ্যে বি হয়েছে এক্সপোজদের মধ্যে, ডি হয়েছে নন এক্সপোজদের মধ্যে। এখন দেখেন প্রথমটা কি আছে, নাম্বার অফ ডিজিজ এমাং দি এক্সপোজড মানে এ, আর টোটাল নাম্বার অফ এক্সপোজড, টোটাল নাম্বার এক্সপোজ কত? এ প্লাস বি। তাহলে এ বাই এ প্লাস বি। তাহলে প্রথমটা হবে এ বাই এ প্লাস বি, এ বাই এ প্লাস বি। আর করতে গেলে ইনসিডেন্স অ্যামং দি এক্সপোজড, ইনসিডেন্স অ্যামং দি এক্সপোজড কি এ বাই এ প্লাস বি। আবার ইনসিডেন্স অ্যামং দি নন এক্সপোজড মানে সি বাই সি প্লাস ডি। তাহলে এই অংশটা কিন্তু একটা রেশিও না, রেশিও অফ দি ডিজিজ অ্যামং দি এক্সপোজড, আর রেশিও অফ ডিজিজ অ্যামং দি নন এক্সপোজড, অ্যামং দি এক্সপোজড অ্যান্ড অ্যামং দি নন এক্সপোজড। তাহলে এই একটা রেশিও, এই একটা রেশিও। আর হচ্ছে কি রেশিও বিটুইন দি রেশিও অ্যান্ড রেশিও, রেশিও বিটুইন দি রেশিও অ্যান্ড রেশিও। আইডিয়া ক্লিয়ার কি না? এ ক্লিয়ার। এটা কি বলে আর মানে রিস্ক রেশিও, মানে এক্সপোজদের মধ্যে যে পরিমাণে ডিজিজ হবে যে যত রেশিওতে, আর নন এক্সপোজদের মধ্যে যেই পরিমাণে ডিজিজ হবে এই দুইটার মধ্যে অনুপাত করা, রেশিও করা। এই রেশিও যদি 1-এর থেকে বেশি হয় তাহলে আমরা কি করব, চিন্তা করব যে এই এক্সপোজারের কি আছে, ইম্পর্টেন্স আছে, এক্সপোজারের ইম্পর্টেন্স আছে। আর যদি 1 হয় তাইলে কি এক্সপোজড হইলেও যা, নন এক্সপোজড হইলেও তা, অ্যাসোসিয়েশন নাই। হ্যাঁ, মোর দেন ওয়ান হইলে আমরা সেটাকে ইম্পর্টেন্স দিব। কেমন? আচ্ছা, এখন খুবই সহজ। অডস, থ্যাংক ইউ সো মাচ। অডস আর তাহলে আর এখন ওইটা যে রেশিও বাই রেশিও, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এ এবং বি, অডস রেশিও ইজ দি রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আপনারা আগেই জানেন যে অডস রেশিও কোথায় করা হয়, কোন স্টাডিতে করা হয়, কোন ধরনের স্টাডিতে অডস রেশিও করা হয়? কেস কন্ট্রোল। এটা ক্ল্যাপ দিন, নাহলে কেমন হয়? এটা ক্ল্যাপ। আর কোহর্টে করা হয়। আর আমরা কিসের মধ্যে কি দেখি? এক্সপোজ। আমরা স্টার্ট করি কোথা থেকে? এক্সপোজার থেকে। স্টার্ট করি কোন দিকে যাই? সামনের দিকে যাই। তাহলে এক্সপোজডের মধ্যে কতজন ডিজিজ হলো, নন এক্সপোজডের মধ্যে কতজন ডিজিজ হলো, এই দুইটা রেশিওর মধ্যে আবার এটা রেশিও করি, এটাকে বলা হয় কি? আর। আচ্ছা, এখন কেস কন্ট্রোল আমরা কি দেখি? কিসের থেকে শুরু করি? ডিজিজ থেকে শুরু করি। ডিজিজ কোন গ্রুপের আছে, ডিজিজ কোন গ্রুপের নাই, তার থেকে কোন দিকে যাই? পিছনের দিকে যাই। তাহলে আমরা দেখব ডিজিজ যারা হয়েছে এদের মধ্যে কতজন এক্সপোর্ট ছিল, জাস্ট রিভার্স, উল্টা। ডিজিজ যারা হয়েছে তাদের মধ্যে কতজন এক্সপোর্ট ছিল এবং কতজন নন এক্সপোর্ট ছিল অতীতে, ইতিহাসে। আবার নন ডিজিজ যারা আছে তাদের মধ্যে কতজন এক্সপোর্ট ছিল, কতজন নন এক্সপোর্ট ছিল অতীতে। আন্ডারস্ট্যান্ড? দুটা কিন্তু সম্পূর্ণ রিভার্স থিং, বুঝতে হবে এটা। ওই আর এবং ওর পড়ানোর সময় পাশাপাশি আমরা আলোচনা করছি, কিন্তু বিষয়টা কিন্তু ডাইরেকশন কিন্তু সম্পূর্ণ আলাদা, আর ফাইন্ডিংসটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। ওইটা হলো আগেরটাতে কোহর্টে হলো আমরা ডিজিজ খুঁজি এক্সপোজারের মধ্যে, আর কেস কন্ট্রোল আমরা এক্সপোজার খুঁজি ডিজিজের মধ্যে, ডিজিজ নন ডিজিজের মধ্যে। এক্সপোজার খুঁজি ডিজিজ নন ডিজিজের মধ্যে, আর ওখানে হলো আমরা ডিজিজ খুঁজি এক্সপোজার আর নন এক্সপোজারের মধ্যে। থ্যাংক ইউ। কোহর্টে বায়াস কম। হায়ারার্কিতে একটু পরে কেস কন্ট্রোলের থেকে হায়ারার্কিতে উপরে। আর একটা কারণ আছে, সেটা পরে বলবো না, সুযোগ পাইলে। এটা আপনি যেটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা হলো রেশিও অফ দি, এটা সবার উপরে মনে রাখেন, রেশিও অফ দি। তারপরে রেশিও বিটুইন দি রেশিও অফ এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড। আপনার খুব মনোযোগ দিতে হবে এই কারণে,
এইভাবে কোনো বইতে পাবেন না, এবং ইন্টারনেটে হয়তো পেতে পারেন, সেটা ভিন্ন কথা, আমি জানি না, দেখিনি, কিন্তু কোনো বইতে কিন্তু এইভাবে বিশ্লেষণ করে পাবেন না। রেশিও বিটুইন দি রেশিও অফ এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড এমাং দি ডিজিজ, এইটার তারা বারবার রেশিও বললে সমস্যা হয়, এটা তার একটা নাম দিছে সায়েন্টিস্ট। এখন আপনি যদি বলেন কেন নাম দিছে, আমি তো বলতে পারবো না। তারা একটা নাম দিছে, কী নাম দিছে? এটার নাম দিছে তারা অডস অফ এক্সপোজার এমাং দি ডিজিজ। প্রথম রেশিওটাকে তারা বলছে অডস, আর দ্বিতীয়টা হলো রেশিও বিটুইন দি রেশিও অফ এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড এমাং নন ডিজিজ। এটা একটু আগেরটা থেকে বসতে, ব্রেনে ঢুকতে কিন্তু একটু সময় 2-1 মিনিট বেশি লাগবে, হ্যাঁ একটু বেশি লাগবে, প্যাস লাগবে না, প্যাস সোজা করার জন্য তো কবিরাজ আছে এখানে, অসুবিধা হবে না। রেশিও বিটুইন দি রেশিও অফ এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড এমাং নন ডিজিজ, এটাকে আবার বলছে অডস অফ এক্সপোজার, এটাকে বলছে অডস অফ এক্সপোজার এমাং দি ডিজিজ, এটাকে বলছে অডস অফ এক্সপোজার এমাং দি নন ডিজিজ। এই বারবার রেশিও 3 স্টেপ রেশিও, তো এই স্টাডিকে আমরা আসবো এখানে আবার, এই স্টাডিকে অ্যাকচুয়ালি বলা হয় 3 স্টেপ রেশিও। এই যে দেখেন 3টা স্টেপ, কীভাবে 3টা স্টেপ আমরা আসতেছি, আগেরটাকে দেখে আসি। এই যে দেখেন, এইটাকে বলা হয় RRকে কী বলা হয়? RRকে ইউ ক্যান সে, আপনি বলতে পারেন কি রেশিও অফ রেশিও, কি এটা 2 স্টেপ রেশিও। RRটা হলো, কারণ এই যে দেখেন এইটা হলো এই দুইটার মধ্যে এটা একটা রেশিও, আবার এই দুইটার মধ্যে একটা রেশিও, এই রেশিওর সাথে আবার রেশিও করছেন, 2টা রেশিওর মধ্যে আবার রেশিও করছেন, 2টা রেশিওর মধ্যে আবার রেশিও করছেন, 2টা অনুপাতের মধ্যে আবার একটা অনুপাত করছেন, এটাকে বলা হয় 2 স্টেপ রেশিও। কেমন 2 স্টেপ রেশিও? এই বিদ্যানকে একটু ডাকবা, বিদ্যান সাহেব একটু শুনে যান কেন। আচ্ছা, তারপরে হলো এখন আমরা এইটা দেখেন, ওয়ার্ডটা দেখেন, ওয়ার্ডটা যদি দেখেন তাহলে ধারণাটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এখানে দেখেন সর্বনাশ, এই জন্য বলছি যে এইভাবে কোথাও পাবেন না, কোনো বই পুস্তকে কোথাও পাবেন না, একবারে আলহামদুলিল্লাহ। আমি যাতে হ্যাঁ, আমি কোনো গর্ব অহংকার করার জন্য বলছি না, রিয়েলিটি তুলে ধরছি, যে যেটা আমার যেটা অ্যাচিভমেন্ট আল্লাহর রহমতে, আমি সেটা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর রহমতের উপর ভরসা করে তো বলতেই পারি। এই বিধান সাহেব, ওই অন্য সময় তো সবসময় বলেন যে এদিকে থাকেন ওদিকে থাকেন, এখন তো বলতেছেন না, এটা কি মানে ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তো সেটা হলো, দেখেন আমরা একটু আল্লাহর নামে শুরু করি। যে প্রথমটা হলো রেশিও অফ এক্সপোজড এমাং দি ডিজিজ। কেমন, আমরা তো আগেই বলছি যে ডিজিজ গ্রুপ, এবং উপরেরটা হলো, আগে মনে রাখেন উপরেরটা, এই টোটালটা হলো ডিজিজ গ্রুপ, অর্থাৎ কেস। ডিজিজ গ্রুপের আরেক নাম কি? কেস। আমরা মূলত আউটকাম শব্দটা ব্যবহার করি কিসের ক্ষেত্রে? কোহর্টের ক্ষেত্রে। আউটকাম, সামনে যে আউটকাম হবে, আর এটা তো অলরেডি হয়ে গেছে, এটা হলো কেস, এই জন্য বলা হয় কেস অ্যান্ড কন্ট্রোল। আর ওখানে বলে এক্সপোজার অ্যান্ড আউটকাম। আউটকাম শব্দটা এখানে না জায়েজ হবে তা না, তবে আউটকাম শব্দটা মেথোডোলজিক্যালি ইউজ করা হয় কার ক্ষেত্রে? কোহর্টের ক্ষেত্রে। আর কেস কন্ট্রোলের ক্ষেত্রে আমরা ইউজ করব কি? কেস। তাহলে এটা হলো কেস। এই উপরের পার্টটা হলো কেসদের মধ্যে, ডিজিজের মধ্যে, আর নিচের পার্টটা হলো কি? কন্ট্রোল গ্রুপ, বা কন্ট্রোল গ্রুপের আরেক নাম কি? নন ডিজিজদের মধ্যে। তো এখন এটা দেখেন একটা রেশিও, এই অংশটা একটা রেশিও, তাই না? আবার এই অংশটা একটা রেশিও, এই দুইটা অংশের মধ্যে আবার এটা একটা রেশিও, এই যে রেশিও। তাহলে এইটা ফার্স্ট স্টেপ রেশিও, এই যে ফার্স্ট স্টেপ রেশিও, এইটা হচ্ছে কি? সেকেন্ড স্টেপ রেশিও। আবার এটা ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে নিচের সেকেন্ড স্টেপ। এই সেকেন্ড স্টেপ এবং এই সেকেন্ড স্টেপের মধ্যে ফাইনালি একটা রেশিও করা হয়, এইটা হলো কি? অডস রেশিও। এই জন্য বারবার স্টেপ রেশিও না বলে তারা এই যে সেকেন্ড স্টেপ রেশিও, এটাকে নাম দিয়েছে অডস অফ এক্সপোজার, আর এই নন এক্সপোজারের মধ্যে যেটা আছে সেটার নাম দিয়েছে অডস অফ কি? এক্সপোজার এমাং দি নন ডিজিজ। আর এটার নাম দিয়েছে অডস অফ এক্সপোজার এমাং দি ডিজিজ। অডস অফ এক্সপোজার এমাং দি ডিজিজ অ্যান্ড অডস অফ এক্সপোজার এমাং দি নন ডিজিজ। হ্যাঁ, আপনারা যদি একটু সহজে বুঝে যান, মানে একটু কোয়ারি কম করেন, আমি কম করতে বলছি না, তাইলে আমরা ওই দুইটা জিনিস আলোচনা করবো, যেটা ওই প্রফেসর জিয়া এবং প্রশ্ন করছিল সেদিন, তাইলে ওখানে একটু যেতে পারবো, নাইলে তো যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন কমানোর জন্য বলছি না, সময়ের জন্য বলছি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমরা দেখি, একটু শুরু করি। প্রথম রেশিওটা কি? এটা তো এ হলো না, এটা পরেরটা দিয়ে বুঝাইলে সুবিধা হবে, এটা দিয়ে বুঝাইলে নাম্বার অফ এক্সপোজড এমাং কি? ডিজিজ। আমরা শুরু করছি কোত্থেকে?
মনে আছে এখান থেকে এদিকে শুরু করছি, এটা হলো বর্তমান, বর্তমান থেকে কোন দিকে গেছি, কেস কন্ট্রোল তো কোন দিকে গেছি, পিছনের দিকে না সামনের দিকে, পিছনের দিকে। তাহলে আমরা শুরু করছি কিসের থেকে, ডিজিজ এবং নন ডিজিজ থেকে। তো ডিজিজ থেকে শুরু করে পশ্চাৎ দিকে গেলাম, যা দেখলাম নাম্বার অফ এক্সপোজড কতজন আছে, কেমন, আর টোটাল নাম্বার অফ কি এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড, মানে কি টোটাল নাম্বার অফ ডিজিজ। তাইলে এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজ, এটা আমরা কি দেখব, এ বাই এ প্লাস সি। তাইলে এই যে দেখেন টোটাল নাম্বার অফ এক্সপোজড আর ডিজিজের মধ্যে এক্সপোজড এবং নন এক্সপোজড মিলে, তাইলে টোটালটা কী হবে, এ প্লাস সি। তাইলে এ বাই, এটার মধ্যে রেশিওটা কী হবে, এ বাই, এই যে এখানে আসেন এ বাই এ প্লাস সি। আচ্ছা, ঠিক এখানে হবে কী হবে, এখানে হবে যে নন ডিজিজ, নন ডিজিজ হলো কি না, এই যে দেখেন নন ডি, ও এটা হলো নাম্বার অফ নন এক্সপোজ, নন এক্সপোজ, নন এক্সপোজড হলো সি, নন এক্সপোজ হলো সি। তাহলে সি বাই এ প্লাস সি, তাহলে এ বাই এ প্লাস সি, এইটার ফলাফল হলো এ বাই এ প্লাস সি, আর এই অংশের ফলাফল হলো সি বাই এ প্লাস সি, কেমন। আচ্ছা গেল এই অংশ। এই অংশের ক্ষেত্রে আসেন, এটা হলো ডিজিজ পার্ট আর এটা হলো কি নন ডিজিজ পার্ট। নন ডিজিজ পার্টের মধ্যে হলো নাম্বার অফ এক্সপোজড, নাম্বার অফ এক্সপোজড কত, বি, আর নাম্বার অফ ডি এমং দি নন ডিজিজ টোটাল কত, বি প্লাস ডি। তাহলে বি বাই বি প্লাস ডি। আবার ঠিক ওর পরবর্তী ধাপ হলো ডি বাই বি প্লাস ডি। এখন তো আমরা সেই সপ্তম শ্রেণীর অঙ্ক, সপ্তম শ্রেণীর অঙ্ক যদি এখন যদি ও আর করি, এই দুইটার মধ্যে রেশিও করি, তাহলে এ বাই এ প্লাস সি ডিভাইডেড বাই সি বাই এ প্লাস সি। আমি যেহেতু পারি না, ওই যে এটা ওই যে ম্যাথমেটিক্সে ওইভাবে আনতে পারি না, না সেইটা না, ওই যে টাইপ এইটা নিচে এটা নিচে এটা ওটা পারি না। আচ্ছা লাইটের পিছনে না আবার তারা দেখবে কি না, তাহলে এখানে দাঁড়াই বলি না, এটা হলো যে তাহলে এই অংশটা মানে কি, এই অংশটা মানে এ বাই, আপনারা বলেন যারা স্পেশালি জুনিয়র এবং মিড লেভেল, এ বাই এ প্লাস সি, আর এই অংশটা সি বাই এ প্লাস সি, যে দেখেন সি বাই এ প্লাস সি, তাই না। তো এ বাই এ প্লাস সি ডিভাইডেড বাই এ বাই এ প্লাস সি ডিভাইডেড বাই, এই যে নিচেরটা দেখতে পাচ্ছেন কি না, এ বাই এ প্লাস সি ডিভাইডেড বাই সি বাই এ প্লাস সি। আচ্ছা, এখন এইটাকে আবার এই যে বড় ডিভাইডেড, এইটা হলো ফুল, এই যে বড় ডিভাইডেড, এই বড় ডিভাইডেড বাই হলো বি বাই বি প্লাস ডি, এই যে বি বাই বি প্লাস ডি ডিভাইডেড বাই ডি বাই বি প্লাস ডি। এখন যদি এটা যেহেতু রিভার্স করলে আমরা অঙ্কের নিয়মে করি, আমরা আপনার একটু প্র্যাকটিক্যালি একটু এই অংশটুকু একটু করেই ফেলাম, দেখেন এটা হয় কিনা ফলটা। হ্যাঁ, আর করা লাগবে না, তাই না, করা লাগবে না। তাহলে কাটাকাটি করলে এ ডি বাই বিসি, এই যে এ ডি বাই বিসি, এডি বাই বিসি, তাহলে আলটিমেট ফলাফলটা হলো এডি বাই বিসি। আর আমাদের এটা হলো অডস রেশিওতে, অডস রেশিওতে এমনিতে অডস বলে, তুই এটা অডস বলে না, অড। আমাদের এক বন্ধুর নামটা বলবো না, মনে করেন নামটা কবির, আসলে তার নাম কবির না, সঠিক নাম বললে তো গুণা হবে, তার নাম কবির, তাকে বলতো সবাই অড কবির। তো অড কবি কী জন্য বলতো, তার সে খেটখেট করে বা সে বন্ধুদের সাথে ওরকম করে, এই নানান কারণে তাকে অড কবির বলতো। তো এখন অড মানে কি আমাদের সমাজে একটা মানে খারাপ বা বিরক্তি করে এরকম। তাই অডস রেশিও এমনিতে সামাজিকভাবে বা শুনতে বা এবং এটা ডেসক্রিপশানটা অড, কিন্তু এটার আলটিমেট ফলটা কিন্তু আবার সুমধুর, আলটিমেট ফলটা সুমধুর, এডি বাই বিসি ক্যালকুলেশন করতে খুব কি সহজ। কিন্তু যেটা আমাদের কাছে তুলনামূলকভাবে বেটার, সেখানে কিন্তু আবার ভিন্ন টু স্টেপ, যেটা টু স্টেপই কিন্তু আমরা ওইরকম পাই নাই, এ বাই এ প্লাস বি ডিভাইডেড বাই সি বাই সি প্লাস ডি, এখানে কিন্তু অত সংক্ষিপ্ত পাইনি, এই জন্য একটু ক্যালকুলেশন করা বা একটু ঝামেলা। ওইটা এমনি অডস হইলেও ওইটার আলটিমেট নিট রেজাল্টটা কিন্তু খুব ভালো, সুমধুর আর কি, কেমন। তো থ্যাংক ইউ সো মাচ। এটা আমরা রেখে দিলাম এর জন্য, কি বলে, তো এটা হলো অডস রেশিও হলো 3 স্টেপ রেশিও, আর হলো কি 2 স্টেপ রেশিও। আপনারা আমি অঙ্ক করাইতে চাইছিলাম, একটা করাবো, তাহলে সময় কত হলে সিগনিফিকেন্ট ভ্যালুটা ওয়ারে 1 একই, বাট হ্যাঁ এখানে একটা প্রশ্ন থেকে যায়, কোনটার স্ট্রেংথ বেশি।
না, স্ট্রেংথ হলো আরআরের বেশি, আরআরের বেশি, কারণ আমরা দেখতেছি এক্সপোজের মধ্যে কতজন কি ডিজিজ আছে, আর এখানে ডিজিজ তো আগেই হয়ে গেছে। হ্যাঁ, ডিজিজ হয়েছে, তারপরে যে আমি কি এক্সপোজার খুঁজতেছি, এই জন্য সায়েন্টিফিক্যালি স্ট্রেংথ হলো আরআরের বেশি, কিন্তু এর ইন্টারপ্রিটেশন 0, 1 অ্যান্ড মোর দেন 1 ইন্টারপ্রিটেশন, লেস দেন 1 হইলে খুঁজতে হয় যে কোনো স্টাডিতে সমস্যা, ভুল হতে পারে, হ্যাঁ, বায়াস হতে পারে। আর একটা হলো যে সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি, যে ইনহিয়ারেন্ট উইকনেস অফ দি কেস কন্ট্রোল স্টাডি, ওই দিন একটু টাচ বলছিলাম, এখন ওই প্রশ্নে ভুলে গেছি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন তখন মনে করছিলাম, আমি ভুলে গেছি। যাই হোক, আমি আগেই বলছিলাম যে আজকে একটু আমার হেরফের হতে পারে কিছু কিছু বিষয়, কারণ মেন্টালি একটু থাকে, বিজি থাকার কারণে। সেটা হলো যে আরেকটা কারণ হলো যে কেস কন্ট্রোল স্টাডি এবং ক্রস সেকশনাল স্টাডির ইনহিয়ারেন্স উইকনেস হলো যে এখানে ক্রস সেকশনাল বলতে আমরা বুঝাচ্ছি অ্যানালিটিক্যাল ক্রস সেকশনাল, ডেসক্রিপটিভ তো একটা সিঙ্গেল ব্যাপার, ওটা আলোচনা আসা দরকার নেই। যে ওই যে সেদিন বলছিলাম ডিম আগে না আন্ডা আগে না মুরগি আগে, ডিম আগে না বাচ্চা আগে, এই আগে মুরগি বাচ্চা আগে, তো এটা হুইচ ওয়ান প্রিসিডেড, হ্যাঁ, হুইচ ওয়ান প্রিসিডস, কোনটা আগে কোনটা পরে, হ্যাঁ, ইসের জন্য বোটলের জন্য ডায়রিয়া হয়েছে না ডায়রিয়া আগে থেকেই ছিল, বা এই কোনটা আগে কোনটা পরে, মানে এইটার কারণ এটা হয়েছে না, কোনটা আগে কোনটা পরে, এটা কেস কন্ট্রোল এবং কি বলে ক্রস সেকশনাল এটা ডিটারমাইন করতে পারে না, কিন্তু এক্সপোজার এটা ডিটারমাইন করতে পারে। এইটা হলো এক্সপোজারের আর একটা স্ট্রেংথ, কারণ আমরা শুরুই করতেছি এক্সপোজার লেভেল এবং নন এক্সপোজার লেভেল দিয়ে। আলটিমেটলি আমি বলতে পারবো যে এক্সপোজার আছে বলেই তার এটা হয়েছে, তার মানে কি এক্সপোজার আগে, তারপরে আউটকাম, এটা কোহর্ট স্টাডির আর একটা স্ট্রেংথ। তা আপনারা সুযোগ দিলে আমি ওই দিনের উত্তরটা একটু সংক্ষেপে দেওয়ার চেষ্টা করতাম, নাহলে এবার আনরিজলভ থেকে যাবে, যে আমার উপরে মনক্ষুণ্ণ হয়ে বসে থাকবে, যে অথবা বলবে স্যারে ফাঁকি দিছে দুইটার একটা। সেটা হলো যে অঙ্ক কী করানোর দরকার আছে আপনাদের এই লেভেলে, অঙ্ক করে প্রুভ করার দরকার নেই, আসলে অঙ্ক ছিল, রেডি ছিল আমার। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দিব, আচ্ছা ঠিক আছে, দিই, থ্যাংক ইউ। এই দেবো সে টেকনিক্যালি জানতে চাচ্ছে যে আসলেই স্যারের অঙ্ক তৈরি করা আছে কি না, এটা তাই ছবি তুলে নিয়ে যান অঙ্কটা। হ্যাঁ, AR PR এটা তৈরি করবেন আর কি। থ্যাংক ইউ সো মাচ। এই হ্যাঁ, শিওর। এটা একটা ছবি দেখাবো, ছবি দেখালেই আপনাদের বুঝে চলে আসবে। রেট্রোস্পেকটিভ কোহর্ট, তিনটা জিনিস একটু আনইউজুয়াল বা আনকমন। রেট্রোস্পেকটিভ কোহর্ট হয় কি, প্রসপেকটিভ না রেট্রোস্পেকটিভ? রেট্রোস্পেকটিভ কোহর্ট। আর কেস কন্ট্রোল হয় প্রসপেকটিভ না রেট্রোস্পেকটিভ। কিন্তু এখানে কিছু কেস কন্ট্রোল আছে যে খুব রেয়ার কেসে যে সামনের দিকেও হতে পারে, হ্যাঁ, সেটাকে বলা নেস্টেড কেস কন্ট্রোল স্টাডি। আর একটা আছে যেটা হলো এমবি ডিরেকশনাল। এই তিনটা খুবই মানে আমাদের সাধারণত খুবই কম দরকার হয়, করা হয়, কারণ আমরা তো আসলে যত যাই বলেন ওই পর্যায়ে রিসার্চ করার জন্য যে সময়, শ্রম, অর্থ, এই তিনটা জিনিস আমাদের হয়ে ওঠে না আর কি। কেমন? তাহলে এক্সাম্পল অফ রেট্রোস্পেকটিভ স্টাডি হলো, আপনারা দেখতেছেন যে এটা দেখানো হচ্ছে যে ডিরেকশানটা দেখানোর জন্য। কেমন? ইয়েতে ডিরেকশান হয় কি বলে সামনের দিকে, ঠিক আছে। তো এখন কত সাল এটা? 2025। তো এই পিপিলিকা বা আমরা যদি আমরা যদি রিসার্চার, এরা ডাটা কালেক্টর, তো এরা তো 2025 থেকে সামনের দিকে যাবে, তাই না? কিন্তু তারা সামনের দিকে আসতেছে কোথা থেকে? 2005 থেকে সামনের দিকে আসতেছে। সামনের দিকে ঠিকই আসতেছে, কিন্তু আসতেছে কখন থেকে? 2005 থেকে, অতীত থেকে। তো এখন এখানে বলতেছে কখনো কখনো এরকম সিচুয়েশান হয় বা আসে, রেয়ার সিচুয়েশান। এ মাস সার্ভে অন স্মোকিং হ্যাবিট অফ কলেজ স্টুডেন্ট অফ এ ডিস্ট্রিক্ট ওয়াজ কন্ডাক্টেড ইন 2005 একটা মাস সার্ভে করা হয়েছিল। এটা কোনো না কোনোভাবে আমাদের নলেজে আসছে, আমরা এটা জানতামও না, আমরা করিও নেই, নিজেরা করি নেই, ধরে নেন আমরা এই সবাই রিসার্চার। কিন্তু আমাদের একজন বলল, স্যার আমার হাতে এটা রিপোর্ট আছে, দিনাজপুর ডিস্ট্রিক্ট বা অমুক ডিস্ট্রিক্টে একটা মাস সার্ভে হয়েছিল, ওই এলাকায় যে কলেজগুলো আছে সেই কলেজের ইয়েদের কি বলে তা কারা স্মোক করে কারা
নন স্মোক করে। আপনারা জানেন একটা সময়ে আমরা যখন কলেজ স্টুডেন্ট ছিলাম, বিশেষ করে লিবারেশনের পরে পরে, তখন কিন্তু স্টুডেন্ট বা এই বয়সের স্মোক করাটা একটা ফ্যাশন ছিল, যে না করে তা সে হচ্ছে খুবই আনস্মার্ট এবং এরকম। সেই ভাবটা হয়তো এখন কিছুটা কমছে হয়তো বা তখন অনেক কিছু পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই ক্লাস নার্স আমি বললাম সবার পিছনে একটা করে ব্যাগ, ওই যে কী ব্যাগ বলে না এটাকে, ওই যে জোলার মতো ব্যাকপ্যাক। তা আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের পিঠে একটা করে মানে ব্যাগ, এর তো আনবিলিভেবল। বলে স্যার হ্যাঁ এবার বলে কি স্যার, বলেন কি স্যার, তাহলে বই পুস্তক কেমনে? আমাদের জেনারেশন তো এটা ছিল না। বলে বই পুস্তক আনতো কেমনে? আমি বললাম বই পুস্তক লাগবে কেন আবার? তখন তো একটা যে নোটবুক টাইপের, ডায়েরি টাইপের বা এরকম একটা যে আমরা ডাক্তাররা যে প্যাড পাই, এই প্যাড এই টাইপের একটা থাকতো, সেটা ধরার আবার স্টাইল ছিল, সেটা ওই কর্নারে ধরে এইভাবে ঝুলাইতে যেত। ইট ওয়াজ দ্য স্টাইল অফ দ্যাট জেনারেশন। আচ্ছা, তো যাই হোক, a mass survey on smoking habit of the college student of a district was conducted in 2005 by any means, কোনো না কোনোভাবে। The report of that study is available in our hand, আমাদের হাতে চলে আসছে বা আমরা পেয়েছি। এখন আমাদের রিসার্চারদের মাথা তো গিজ করে। আপনাদের ওই দিন ইসের ছবি দেখিয়ে বলছিলাম, ওই যে রাকিব, যে দেখেছিলাম না ছবিটা, যে মৌলভীবাজারের, তাকে পিটিয়ে মেরে ফেললো। সাধারণ মানুষরা দেখলে করবে বা তারা এটা বলবে, কিন্তু সাংবাদিকরা দেখলে তারা হয়তো বিভিন্ন তথ্য কালেকশন করে সমাজকে জানাবে। আর আপনি রিসার্চার হিসেবে যখন আপনি সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে চিন্তা করবেন, তখন করবেন যে হয় আগে ঘটেনি, এখন কেন ঘটে? তা আমাদের এক সিনিয়র একদিন খুব আবেগঘনভাবে বলতো যে এই বাংলায় নায়রি জানেন তো নাকি জানেন না? হ্যাঁ, নতুন মেয়েরা আগের দিন, এখন তো নায়রি নাই। হ্যাঁ, শ্বশুরবাড়ি যেত, এই নায়রি কি একা যেত? তার অ্যাকম্পেনিড থাকতো। কালচারালি আমাদের সমাজে অ্যাকম্পেনিড পারসন কে ছিল? হ্যাঁ, না, মেল পারসন লাগতো, একজন মেল পারসন থাকতো, একটা অ্যাকম্পেনিড পারসন মেল, এবং বেশিরভাগ ক্ষেত্রে নৌকায় যাতায়াত করতো। উত্তরবঙ্গে ইয়ে দিয়ে কি বলে, গরুর গাড়ি বা গাড়ির উপরে আবার কী থাকতো, হুড থাকতো, হুটের উপরে আবার কাপড় দেওয়া থাকতো। বেশিরভাগ ক্ষেত্রে যে অ্যাকম্পেনি করতো, যদি ননাসের ছেলে থাকতো মানে অথবা ভাসুরের ছেলে, তাহলে কি হয়, তার চাচি আর এর হয় কি, ননাসের ছেলের হয় কি মামি, অথবা দেবর যদিও ইসলামে না, কিন্তু তারপরে দেবর থাকতো। শ্বশুর যদি অ্যাগ্রি করতো বা অ্যাক্টিভ থাকতো, তার শ্বশুর থাকতো, বাবাও কখনো কখনো থাকতো। কিন্তু হাজব্যান্ডরা নিয়ে আসার কালচার ছিল না। তাহলে বলতো বেশরম স্বামী। হ্যাঁ, এই যে বউকে নিয়ে যায় এবং বউকে নিয়ে আসে। কিন্তু শত বছর পর্যন্ত এই ধরনের নায়রি যাওয়া আসা করছে। মিসহ্যাপ হয়েছে এই যে ক্রস রিলেশনের মধ্যে, এই ধরনের ঘটনা হাজারেও ঘটছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, লাখে হয়তো ঘটে থাকতে পারে। কিন্তু আজকের বাংলাদেশে যদি এরকম একটা বা দুইটা সুযোগ দেওয়া হয়, একদিন দুই দিন বা একটা দুইটা তিনটা সুযোগ দেওয়া হয়, 10টা দিলে 8টাই অ্যাক্সিডেন্ট ঘটবে। কি হলো? সেই মাটি, সেই দেশ, সেই জল, সেই পানি সবই তো আছে, সেই কোরআন, সেই হাদিস, সেই মসজিদ, সেই মাদ্রাসা সবই তো আছে। কিন্তু এমন কি হলো যেখানে হাজার লাখ ঘটনার মধ্যে একটা মিসঅ্যাপ হয় নাই? এখন 10টা ঘটনা এরকম ঘটলে তার মধ্যে 7টা 8টাই দেখা যাবে মিসঅ্যাপ হয়ে গেছে। তাহলে এখন ইটস এ ম্যাটার অফ কি, যেমন আমাদের ম্যাডাম বলে দিয়েছেন এটা। এখন এটা তো একটা ডাইরেক্ট ওপিনিয়ন, কিন্তু সোশ্যাল সায়েন্টিস্ট ক্যান নট পাস এনি ওপিনিয়ন ডাইরেক্টলি। হি অর শি হ্যাজ টু প্রুভ ইট থ্রু রিসার্চ। এই জন্যই আপনার রাকিবের দৃশ্য দেখার পরে সাধারণ মানুষরা উহা করে, কিন্তু আপনি কিন্তু উহা করবেন না, আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন হোয়ার ইজ দি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস, হোয়াই ইট হ্যাপেন্স। অথবা আপনি কি দিবেন, হাইপোথিসিস দিবেন। ইয়েস, easy accessibility of internet may have the connectivity of relationship with such type of happening in the society, এটা আপনি হয়তো দিতে পারেন। তো যাই হোক, এটা আমাদের কাছে আসছিল। আমরা এখন উই হ্যাভ প্ল্যান্ড টু কন্ডাক্ট এ স্টাডি ট্রেসিং ফ্রম দি ব্যাক, পিছনের থেকে এই যে ট্রেস করতে আসতেছে আমাদের ডেটা কালেক্টররা, আমাদের রিসার্চাররা আসতেছে, আপ টু দি প্রেজেন্ট টাইম 2025 পর্যন্ত আসবে, টু ফাইন্ড আউট দি প্রপোর্শন অফ স্মোকার্স অ্যান্ড নন স্মোকার ডেভেলপিং কি লাং ক্যান্সার। কারণ কি, ওই স্টাডির মধ্যে আমরা যে রিপোর্টটা আমরা কোনো ইনসিডেন্টালি পেয়ে গেছি, বা সেখানে ইন দ্যাট স্টাডি রিপোর্ট দি লিস্ট অফ দি স্মোকার্স অ্যান্ড নন স্মোকার্স ওয়ার স্টেটেড ক্লিয়ারলি উইথ দেয়ার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এটা আমাদের জন্য আরেকটা অপরচুনিটি।
আমরা যেহেতু পেয়েছি আমরা এখন সেই পিছন থেকে একটা প্রসপেক্টিভ স্টাডি করতে পারি। এই ধরনের প্রসপেক্টিভ স্টাডিকে প্রসপেক্টিভ স্টাডি বলা হয়। উই হ্যাভ ট্রাইড টু সিলেক্ট অ্যামাং অলমোস্ট ইকুয়াল নাম্বার অফ পারসনস অন দি বেসিস অফ দেয়ার ইনিশিয়াল এক্সপোজার। আমরা এটা করতে পারবো স্মোকিং স্ট্যাটাস, স্মোকার অ্যান্ড নন স্মোকার, ফলোড বাই দেম from past to present and record the development of the lung cancer বা COPD, আপনি যেটা করতে চান, আপনার আউটকাম যেটা আপনি এক্সপেক্ট করেন সেটার উপরে। এই ধরনের স্টাডিকে বলা রেট্রোস্পেক্টিভ স্টাডি। এখন আমাদের প্রফেসর জিয়া যেটা প্রশ্ন করছিল যে হোয়াট ইজ এমবি ডাইরেকশনাল কোহর্ট স্টাডি। এমবি ডাইরেকশনাল কোহর্ট স্টাডি হলো এই প্রেজেন্ট পর্যন্ত আসার পরে আমি আবার প্ল্যান করলাম যে আমি আরও আগাবো, আমি আরও 10 বছর 2035 পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাব। এই 25 পর্যন্ত যা আছে এটা আমি ডেসক্রাইবার করছি না, ওই আগের ঘটনাকে ছোটো করে লেখা হয়েছে। সেখানে আমার আমার রিসার্চাররা বা আমার ডেটা কালেক্টররা ডেটা কালেকশন করতে করতে এই পর্যন্ত আসছে। এখানে আসার পরে আমরা যারা রিসার্চ টিম আছি আমরা চিন্তা করলাম যে আমরা করব কি বলে এই আরও আগাবো। তখন আমরা হয়তো কথার আমার এরকম চিন্তা করতে পারি, নাও উই বিগিনস অবজার্ভিং দি পেশেন্টস ফর দি নেক্সট 10 years টু সি দি মোর্টালিটি রেঞ্জ অ্যামাং 2 groups of diagnosed lung cancer patients, one group quitted and the other group not quitted smoking. হয়তো বা আমি বলছি এটা একটা স্ট্রং স্টাডি নাও, আপনি বলতে পারেন স্যার এটা একটা স্ট্রং স্টাডি নাও হতে পারে। এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলছি যে এমন হতে পারে যে আমার তখন থিঙ্কিং আসতে পারে যে আমি এখন দেখব যে কিছু মানুষ তো আছে যে মরছি আর করে লাভ কি, আর বাদ দিয়ে লাভ কি। আমি কিন্তু পেয়েছি এরকম রোগী, যেহেতু আমি কি বলে জেনারেল রোগী দেখি। তো সুতরাং যে মরছি আর এতদিন খাইছি না। আবার ডাক্তারও বলে কখনো কখনো রাগ করে মজা করে বলে না, সত্য বলে না, যা করার তো করেই ফেলছেন আর বাদ দিয়ে কী করবেন। তেন ডাক্তার বলছে মজা করে বা রাগ করে, সে কিন্তু এটাকে সঠিক ধরে নিছে যে যা হওয়ার তো হয়ে গেছে আর বাদ দিয়ে লাভ কী। তো এখন আপনি দেখতে চান যে যারা কুইট করছে এবং যারা কুইট করে না, এই 2 গ্রুপে লাং ক্যান্সার আছে, তাদেরকে আপনি 10 বছর পর্যন্ত ফলো করবেন, মর্টালিটি কাদের মধ্যে বেশি দেখতে পারেন। আপনার মধ্যে রিসার্চারের মধ্যে তো অদ্ভুত প্রশ্ন আসতেই পারে, নাহলে তো আপনি রিসার্চার হতে পারেন না। আপেল নিচে পড়লো কেন, এই প্রশ্ন না আসলে তো আপনার ল অফ গ্র্যাভিটি আসতো না। এটা এই অদ্ভুত প্রশ্ন মাথায় আসছে বলেই তো এটা আসছে, তাই না? এটা হতে পারে, এটা এমবি ডাইরেকশনাল, যে আর অতীত থেকে শুরু করে বর্তমানে আসলাম, বর্তমানে এসে ওই ফাইন্ডিংসের উপর বেস করে আবার আমি 2টা গ্রুপ করলাম। 2টা গ্রুপ করে এখানে একটা কথা আছে, কখনো কখনো এই এমবি ডাইরেকশনাল স্টাডিতে প্রফেসর জিয়া এমবি ডাইরেকশনাল স্টাডিতে অনেক সময় 2 গ্রুপ করা হয় না, 1 গ্রুপকে ফলো আপ করা হয়, দেখা হয়, 1 গ্রুপেরই কি বলে প্রসপেক্ট দেখা হয়। ওকে, এর পাশাপাশি আরেকটা জিনিস যদি আলোচনা না করি, দিস ইজ দি ডাইরেকশন অফ দি এমবি ডাইরেকশনাল স্টাডি। 3টা স্টাডিকে পাশাপাশি দেখানো হয়েছে। দিস ইজ কনকারেন্ট অথবা প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি বা রেগুলার কোহর্ট স্টাডি। দিস ইজ দি রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি, যেটা আমরা আগে দেখাইছিলাম। আর দিস পার্ট ইজ দি এমবি ডাইরেকশনাল। এই যে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত পুরাটাকেই এমবি ডাইরেকশনাল বলা হয়। যদি কালারটা এখানে করছি স্পেশালি আমাদের অ্যাটেনশনটা ড্র করার জন্য, কিন্তু পুরাটাই হচ্ছে এটা হচ্ছে এমবি ডাইরেকশনাল। তো 3 এমবি কি একটু দেখো তো, কেউ একটু একটু দেখেন তো, এই ইসে দেখো তো এমবি অর্থ কী। আচ্ছা, হোয়াই আর দি উই আর নট কন্ডাক্টিং কেস কন্ট্রোল স্টাডি, ওটিকে এখানে আছে কিনা, থাকলে তো খুব ভালো, আল্লাহ থাকে জানি। তাইলে আর স্লাইডে যাওয়া লাগবে না। এটা বোথ সাইড আছে, বোথ সাইড। নেস্টেড কেস কন্ট্রোল স্টাডি কেমন? নেস্টেডটা হলো এখানে আমরা দেখাইছি যে দেখেন এই যে রিসার্চারদের কি বলে ডিরেকশান, তারা এই পার্টের ডিরেকশান কিন্তু এই পর্যন্ত, এই যে এই পার্টের যে ডিরেকশান 2005 থেকে 2015, 2015 পরে আমি 2025-এ এসে আবার আমি একদম চলে গেলাম 2005 পর্যন্ত। কীরকম একটা স্টাডি একটা গ্রুপ অফ রিসার্চার করছে, হয়তো আমার টিচার অথবা আমার সিনিয়র বা কলিগ, তারা করছে যে ডিডিটি এক্সপোজার ভার্সাস ব্রেস্ট ক্যান্সার। যে যারা কোনো না কোনোভাবে, যেমন আপনার মনে করেন ডিডিটি এক্সপোজার, সেদিন বলছিলাম ওই যে কক্সবাজার শিশোরে যারা ড্রাই ফিশ প্রসেসিং করে, ওই সিগারেট উদাহরণ দিতে যে
সেখানে ড্রাই ফিশ প্রসেসিংয়ে তারা কি ইউজ করে, ডিডিটি ইউজ করে। তো ওখানকার যারা ওয়ার্কার কাজ করে তারা কি এক্সপোজ না? এক্সপোজ। বা এরকম আপনি খুঁজে খুঁজে আসসালামু আলাইকুম স্যার, আসসালাম, আমরা একটা ক্ল্যাপ দিয়ে এই করি কি বলে আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয়কে। তাহলে আমরা ডিডিটি এক্সপোজার মেহরুন ও রেডি আছে এখানে, অলরেডি রেডি আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব খুশি হবে, একটু সামান্য খেলে খুশি হব। তাহলে ডিডিটি এক্সপোজার ভার্সাস ব্রেস্ট ক্যান্সার এটা সে স্টাডি করছিল। কিন্তু আমাদের জন্য ব্লেসিংস হইল ওই রিসার্চাররা কিছু রেফ্রিজারেটরে প্রত্যেকটা রুগীরই যদি কোনো প্রয়োজন হয় রিসার্চাররা কিন্তু অনেক সময় করে, দেখি না এটা যদি সামনে কোনো কাজে লাগে এই কাজটা করে রাখি, একটা খুঁটা ফেলে রাখে যে ব্লাড স্যাম্পল এবং ইউরিন স্যাম্পল তারা রেখে দিয়েছে, কিন্তু তারা তাদের রিসার্চের কোনো প্রয়োজনে লাগেনি, তারা যদি কোনো কাজে লাগে তারা রেখে দিয়েছে। আমি এখন 2025-এ এসে আমি ওইটা পেয়েছি যে 2015-তে বা 2025 এই পর্যন্ত এসে তারা যে ব্রেস্ট ক্যান্সার এতজনের মধ্যে হয়, ডিডিটি এক্সপোজার 100-র মধ্যে হয়তো 10 জনের হয়, আর যারা নন এক্সপোজার থাকে তাদের মধ্যে হয়তো বা কি হয়তো 5 জনের হয়, কম হয়। আমি চিন্তা করতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এক্সপোজড গ্রুপ যারা ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ব্রেস্ট ক্যান্সার যাদের হয়েছে এদেরকে আমি দেখব যারা এক্সপোজড ছিল এবং যারা নন এক্সপোজড ছিল, কারণ যারা ব্রেস্ট ক্যান্সার হয়েছে সবাই তো আর এক্সপোজ ছিল না, নন এক্সপোজদেরও তো হতে পারে, তাই না? হতে পারে না? তাহলে আমি দেখব যে তাদের ব্লাডের ডিডিটির মাত্রাটা দেখব। তাহলে এই ব্লাডের ডিডিটি মাত্রা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে কি রেট্রোস্পেক্টলি যেতে হবে না? এই যে এই রেট্রোস্পেক্টিভ বানিয়ে তো কি বলে কেস কন্ট্রোল স্টাডি। তাহলে আমি শুরুটা হয়েছিল স্টাডি জেনারেশনটা হয়েছিল কিসের মাধ্যমে? কোহর্টের মাধ্যমে। আলটিমেটলি এটা প্রসিড করলো কিসে? কেস কন্ট্রোল স্টাডি। তাহলে জেনারেট করছে ইসের মাধ্যমে কি বলে কোহর্টের মাধ্যমে, এবং এটা আলটিমেটলি চলে গেল কেস কন্ট্রোল স্টাডিতে। এই স্টাডিতে বলা হয় যেহেতু এই কেস কন্ট্রোল স্টাডি ইজ নেস্টেড কথার অর্থ কি ভাষাভেদে থাকা নাকি জানি না, যে নেস্টেড উইদিন দি কোহর্ট স্টাডি, এই জন্য এটাকে বলা হয় নেস্টেড কেস কন্ট্রোল স্টাডি। তো এগুলো এবং নেস্টেড কেস কন্ট্রোল স্টাডি, এমবি ডাইরেকশনাল স্টাডি অথবা আপনার রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি, এগুলো খুব কমন স্টাডি না, তো এই জন্য কমনলি ডিসকাস করা হয় না। তবে এখানে এটা যেহেতু লার্নেড একটা হাউস, এখানে মানে ম্যাক্সিমাম প্রফেসর্স, অ্যাসোসিয়েট প্রফেসর্স অ্যান্ড আদার্স, তো সুতরাং অল আর টিচার্স, তো সুতরাং এই ধরনের ফোরামে এই জন্য আলোচনা করে রাখলাম। কখনও যদি আমাদের কারো সুযোগ হয় তখন হয়তো আমরা করব, তখন হয়তো এই কনসেপ্টটা হয়তো আমাদের কিছু না কিছু কাজে লাগবে। কেমন? তো আজকে কেউ উঠতে চাচ্ছেন না, এটার ঘটনা বুঝতেছি না। অন্যদিন তো দেখি যে 9:30 বেজে গেলে ওঠার জন্য, হ্যাঁ, আর আজকে আমি চাচ্ছিলাম যে 9:30-র আগে শেষ করব, কিন্তু আজকে কেউ উঠতে চাচ্ছে না, এটা আমি বুঝতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ। তো এরপর আজকের যদি কোনো প্রশ্ন থাকে জমা করে রাখেন, এইটা আমরা আগামী সেশনে ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো রিজলভ করার চেষ্টা করব, অথবা এর মাঝেও আমাকে যদি ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে প্রশ্ন জানিয়ে দেন তাহলে আমি বেশি খুশি হব। কেমন? কোথাও রেশিও বলছেন, কোথাও প্রপোর্শন বলছেন, দুইটা কি এক জিনিস? এক জিনিস না, প্রপোর্শনকে পার্সেন্টেজ করার পরে রেশিও করছে। এখানে ওই এপিডেমিওলজিতে আমরা এটা করা হয়, কি বলে স্পেসিফিক্যালি রেট রেশিও প্রপোর্শনকে আলাদা করা হয়, কিন্তু এখানে রেট রেশিও প্রপোর্শন হিসেবে ওইভাবে বলেন। এই স্যার একটু বলেন এই ব্যাপারে, রেট এবং রেশিওর ব্যাপারে, এটা আপনার একটু আসছেন যেহেতু একটু। রেটটা তো একটু আমরা বুঝি এইটা, কিন্তু রেশিও দুইটার মধ্যে কম্পেয়ার আর প্রপোর্শন কত হারে হচ্ছে। হ্যাঁ, প্রতি 10,000-এ এতজন, প্রতি 1 লাখে এটা রেট। দুটোর মধ্যে দুটো সুখের এটা এত আকারে হচ্ছে, এটা এত দুটোর মধ্যে তুলনা করে সেটা রেশিও। আর প্রপোর্শন স্যার আমি বলবো প্রপোর্শনটা। হ্যাঁ, প্রপোর্শনটা হলো স্যার টোটালের ভিতর সে কত করছে, P divided by P plus Q, বুঝতে পারছেন স্যার? প্রপোর্শন দুইটা রেশিও করে ডিজিজ এক্সপোজার, মানে ডিজিজ কতজনের হলো টোটাল এক্সপোজারের ভিতরে, কিছু বুঝছেন স্যার? না, আগে এই P মানে কি, এখানে P মানে কি?
একটা হচ্ছে রেট, ক্লিয়ার করি, একটা হচ্ছে রেট, রেশিও, প্রপোর্শন। রেটটা ক্লিয়ার, এত হাজার এত লাখ কোটি এই exposure হয়েছে। Then এটা তার মধ্যে clear। কতজন আক্রান্ত হয়েছে এইটুকুই।